সামনে কঠিন আর গুরুত্বপূর্ণ সময় অপেক্ষমান। একে গুরুত্ব না দিলে ক্ষতি হবে দেশের আর ভবিষ্যৎ প্রজন্মের, বলেছেন প্রধানমন্ত্রী। অপরিচ্ছন্ন পরিবেশ আর ফ্রিজের টেম্পারেচার মিটার না থাকায় 8 দিন হাসপাতালকে 3 লাখ টাকা জরিমানা। ভবন নির্মাণে ত্রুটি সহ আরো অনেক অসঙ্গতি। জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের অভয়ারণ্য থাকবে না, জেলা কারাগার নির্মাণ করবে সরকার, ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর। মাদক ও সন্ত্রাস নির্মূলের হুঁশিয়ারি। রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু কাল, সর্বোচ্চ সাজার প্রত্যাশা সরকারের, জানালেন আইনমন্ত্রী। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি কঠিন ও গুরুত্বপূর্ণ সময় সবার জন্য অপেক্ষা করছে। হেসে খেলে সেই সময় পার করলে ক্ষতি হবে দেশের এবং ভবিষ্যৎ প্রজন্মের। তিনি জানান, সরকারের কাজ করবে। সরকার তখনই সফল হতে পারবেন যখন দলের নেতাকর্মীরা সরকারের সঠিক কাজে সহযোগিতা করবে। রাজনৈতিক কর্মী হিসেবে রাজনীতি করার মধ্য দিয়ে দলকে সঠিক রেখে সরকারকে সফল করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রিপোর্ট করছেন আহমেদ সরওয়ার। মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্যের শুরুতেই ছোটবেলায় তার পিতার শাসন নিয়ে স্মৃতিচারণ করে পারিবারিক শিক্ষা ও মূল্যবোধের বিষয়ে সবার দৃষ্টিতে আনেন। সামাজিক ও পারিবারিক মূল্যবোধ বাড়াতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। উনি কানটা টেনে ধরে আমাকে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে আমাকে বললেন যে ওকে সরি বলো। উনি আমাকে বাধ্য করলেন ওকে সরি বলার জন্য। যাই হোক, তখন মারের ভয়ে যেভাবেই হোক, শাসনের ভয়ে আমি তো সরি বলেছি। তারেক রহমান বলেন, স্বাধীনতার পর জিয়াউর রহমান যেমন বিধ্বস্ত একটি দেশ পেয়েছিলেন, অনেকটা সেই রকম পরিস্থিতিতে এই সরকারও দায়িত্ব নিয়েছে। তিনি বলেন, গত 17 বছর কি হয়েছে তার জীবন্ত সাক্ষী আপনারা। আমরা সেই মানুষের বা সেই মানুষটার রেখে যাওয়া আদর্শ বা দলের রাজনীতি আমরা করছি। আজকে আমাদেরকে এই বিষয়টি আমাদেরকে অনুধাবন করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মোটামুটিভাবে যেমন একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা পেয়েছিলেন, যেমন একটি যুদ্ধ বিধ্বস্ত দেশের পরে যেই পরিবর্তনটা মানুষ প্রত্যাশা করেছিল সেই পরিবর্তন হয়নি, কিন্তু কঠোর পরিশ্রম, সততা, ডিসিপ্লিন সবকিছুর মাধ্যমে তিনি খুব অল্প সময় দেশের অনেক পরিবর্তন সাধন করতে সক্ষম হয়েছিলেন। বর্তমান সরকার এরকমই একটি বিধ্বস্ত অবস্থার ভেতর দিয়ে দেশের পরিচালনার দায়িত্ব পেয়েছে। আমাদের সামনে প্রথমত একটি অত্যন্ত কঠিন সময় অপেক্ষা করছে। আমাদের সামনে একই সাথে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। এই সময়টিতে, এই গুরুত্বপূর্ণ এবং কঠিন সময়ে আমাদের হেসে খেলে চলে গেলে খুব বড় ক্ষতি হয়ে যাবে। ক্ষতি কার হবে? ক্ষতি আপনার হয়তো হবে না, ক্ষতিটি হবে দেশের, ক্ষতিটি হবে আপনার ভবিষ্যৎ প্রজন্মের। প্রধানমন্ত্রী বলেন, মানুষ তার কাছেই প্রত্যাশা করে যার কাছে কিছু পেতে পারে। জাতীয়তাবাদী দলের কাছে মানুষের প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন যে আশা ভরসা করে বিএনপির ইশতেহারের প্রতি জনগণ নির্বাচনে সমর্থন জানিয়েছে তা পূরণ করতে হবে। সরকার তখনই সফল হতে পারবে যখন এই দলের কর্মী হিসাবে আপনি সরকারের প্রত্যেকটি সঠিক কার্যক্রমকে আপনি সহযোগিতা করতে থাকবেন। সঠিকভাবে সঠিক কাজটিকে আপনি সহযোগিতা করতে থাকবেন, তখনই এই সরকারের পক্ষে সফল হওয়া সম্ভব। আমরা শুধু পরিশ্রম করলেই কিন্তু কার্যক্রমগুলি সফল হবে না, আপনাদের সকলের সহায়তা প্রয়োজন হবে। 12 তারিখে নির্বাচনের আগে যেভাবে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই দলকে আপনারা জিতিয়ে আনতে সক্ষম হয়েছেন, ঠিক জিতিয়ে আনার পরেই কিন্তু কাজ শেষ হয়ে যায়নি, বরং আমাদের সেই অক্লান্ত পরিশ্রমকে এখন আবারও কন্টিনিউ করতে হবে। একটি নির্বাচনের মাধ্যমে যেমন আমরা জয়ী হয়ে এসেছি, ঠিক একইভাবে আমাদের কাজগুলো, আমাদের লক্ষ্যগুলো সফল করার মাধ্যমে একটি সফল সরকার আমাদেরকে হতে হবে। আপনি এমপি নন, আপনি মন্ত্রী নন, আপনি হয়তো উপজেলা চেয়ারম্যানও নন, আপনি হয়তো ইউনিয়ন পরিষদেরও চেয়ারম্যানও নন বা মেম্বারও আপনি নন। আপনি কিভাবে কাজটি করবেন? আপনি একজন রাজনৈতিক কর্মী। আপনি আপনার যে সংগঠন আছে, আপনার যে রাজনৈতিক কার্যক্রম আছে, সাংগঠনিক কার্যক্রম আছে, সাংগঠনিক শৃঙ্খলা আছে, এই বিষয়গুলোকে
আপনি সঠিক রাখার মাধ্যমে, অর্থাৎ আপনি একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, কাজী পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হলে আপনি পলিটিক্স করার মাধ্যমেই আপনি দলকে সঠিক রাখবেন এবং দলকে সঠিক রাখার মাধ্যমেই আপনি সরকারকে সহযোগিতা করতে সক্ষম হবেন। জনগণের দৃষ্টিতে সফল সরকার হতে বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আসুন আমরা সকলে মিলে চেষ্টা করি, যেই ম্যানিফেস্টোর পক্ষে বাংলাদেশের মানুষ রায় দিয়েছে সেই ম্যানিফেস্টোকে বাস্তবায়ন করার মাধ্যমে একটি সফল সরকার আমরা সফল সরকারের কার্যক্রম যাতে আমরা শেষ করতে পারি, তাহলেই আমরা একমাত্র 30শে মেতে শহীদ জিয়ার প্রতি পরিপূর্ণ সম্মান প্রদর্শন করতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। চেষ্টা করব যে দেশ ও দলের ক্রান্তিকালে সবসময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন জিয়াউর রহমান, এমন মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তারা বলেছেন দেশের পরিবর্তন ও সমৃদ্ধির জন্য জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। আলোচনায় বিশিষ্টজনেরা বলেন রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র চলমান, তাই যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় সজাগ থেকে দেশ গঠনে কাজ করতে হবে। রাজধানীতে বিএনপি আয়োজিত আলোচনায় এসব কথা বলেন বিশিষ্টজন ও বিএনপি নেতারা। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনার আয়োজন করে বিএনপি। দেশপ্রেমের কাছে এতে অংশ নিয়ে বিএনপি নেতারা বলেন স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে সব সময় দেশ গঠনে নেতৃত্ব দিয়েছেন জিয়াউর রহমান। বর্তমান সরকার জিয়াউর রহমানের নীতি ও আদর্শকে ধারণ করেই দেশ পুনর্গঠনে কাজ করছে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। তিনি বাংলাদেশি জাতিকে একটা নতুন পরিচয় দিয়েছিলেন, একটা আইডেন্টিটি দিয়েছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্য দিয়ে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে নিয়ে এসেছেন। এটা একটা মেজর সংস্কার ছিল, একটা মৌলিক পরিবর্তন। এই পরিবর্তনটা তিনি করেছিলেন। মিডিয়া, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন, বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করেছেন, প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে চেয়েছেন গণতান্ত্রিক প্রতিষ্ঠান। এই বিষয়টা খুব জরুরি এবং এটাই হচ্ছে একটা রাষ্ট্রকে, একটা গণতান্ত্রিক রাষ্ট্রকে গড়ে ওঠে শুধু তার প্রতিষ্ঠান নির্মাণের মধ্য দিয়ে। জাতির একটি ক্রান্তি লগ্নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি অবতীর্ণ হয়েছিলেন এবং তিনি বাংলাদেশকে সেই ক্রান্তিকাল থেকে উদ্ধার করেছিলেন। তৎপরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতির অপর একটি ক্রান্তিকালে তিনি অবতীর্ণ হয়েছিলেন এবং এই দেশকে তিনি সেই সংকট থেকে উদ্ধার করেছিলেন। এবং সর্বশেষ জাতির তৃতীয় ক্রান্তিকালে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান জনগণের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে তিনি আজকে আমাদের মাঝে এসেছেন। আমরা এই বিশ্বাস করি তিনি বাংলাদেশকে আবার নতুন করে সেই ক্রান্তিকাল থেকে উদ্ধার করবেন। আমাদের একটি ভঙ্গুর অর্থনীতি থেকে স্থিতিশীল এবং সমৃদ্ধির পথে যাওয়ার যে স্টেপিং স্টোনগুলো আছে সেগুলো নির্ধারিত হয়েছে, এগুলো বাস্তবায়নের দিকে আমাদেরকে যেতে হবে। জনগণের মধ্যে আশার সঞ্চার হয়েছে, এখনো গতির সঞ্চার হয় নাই, কিন্তু আশার সঞ্চার হয়েছে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আলোচনায় বিশিষ্টজনরা বলেন বাংলাদেশের রাজনীতিতে সবসময় প্রাসঙ্গিক হিসেবে রয়েছেন জিয়াউর রহমান। তিনি নীতিহীনদের জন্য নয়, সাধারণ মানুষের জন্য রাজনীতিকে সহজ করতে চেয়েছিলেন। দেশে যখন কোনো রাজনীতি হয়, কোনো আন্দোলন হয়, কি জন্য হচ্ছে, কি উদ্দেশ্যে হচ্ছে, কি মতলবে হচ্ছে, কি চক্রান্তের জন্য হচ্ছে, সেগুলোকে আমাদের খেয়াল রাখতে হবে। এবং আমি আজকে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমি সাবধান করব যে আপনার পিতার বিরুদ্ধে যে চক্রান্ত হয়েছে, আপনিও যদি আপনার পিতার মতো দেশের প্রশ্নে অটল এবং অচল থাকেন, এবং আপনি থাকবেন সেই বিশ্বাস আমি করি, সেই বিশ্বাস আমার আছে, এবং আপনার বিরুদ্ধেও কিন্তু একইভাবে সেই পরিবেশ সৃষ্টি করা হতে পারে। তিনি সময়কে ধারণ করতে পারতেন, সময়ের চাহিদাটাকে বুঝতে পারতেন, জনমানুষের চাহিদাটা কি সেটা তিনি বুঝতে পারতেন। তিনি রাজনীতি সহজ করবেন সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য যারা রাজনীতি করে তাদের জন্য।
দুর্নীতি এবং নীতিহীন রাজনীতি যারা করতে চায় তাদের জন্য তিনি রাজনীতিকে কঠিন করতে চেয়েছিলেন। এই সত্যটা চর্চার মধ্য দিয়ে সামনে উঠে আসেনি। আলোচনায় বিএনপি নেতারা বিরোধী রাজনৈতিক দলের সমালোচনা করে বলেন, নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকারের কার্যক্রমকে নেতিবাচক করে উপস্থাপনা করা হচ্ছে। আলোচনায় বিএনপি নেতারা বিরোধী রাজনৈতিক দলের সমালোচনা করে বলেন, নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকারের কার্যক্রমকে নেতিবাচক করে উপস্থাপন করা হচ্ছে। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে বর্তমান সরকার জন আস্থা তৈরি করছে বলেও দাবি করেন বিএনপি নেতারা। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বহুদলীয় গণতন্ত্র। ফ্রিজে টেম্পারেচার মিটার না থাকায় 8 দিন হাসপাতালকে 2 লাখ টাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশের কারণে আরও 1 লাখ টাকা জরিমানা করেছে স্বাস্থ্য অধিদপ্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। হাসপাতালটিতে আরও অনেক অসঙ্গতি পাওয়ার দাবি করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। হাসপাতালের ইমারত নির্মাণে ত্রুটি সহ আরও কিছু অভিযোগ খতিয়ে দেখার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। এদিকে সাংবাদিকদের সঙ্গে আজও দুর্ব্যবহার করেছে হাসপাতাল স্টাফরা। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। রবিবার বেলা ৩টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী সহ হঠাৎ রাজধানীর 8 দিন হাসপাতালে প্রবেশ করেন স্বাস্থ্য অধিদপ্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। প্রায় 3.25 ঘন্টা পর হাসপাতাল থেকে বের হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জানান, বেশ কিছু অসঙ্গতি পেয়েছেন তারা। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে যেগুলো আছে সেগুলোতে আসলে আমরা কোনোটাতে মিটার পাইনি, এই ধরনের বিষয় আছে। টেম্পারেচারের কোনো মিটার আমরা পাইনি। এছাড়া আমরা আরেকটা যেটা জিনিস আমরা পেয়েছি সেটা হলো যে কিছু কিছু জায়গায় একটু নোংরা আছে। হ্যাঁ, আমরা এই সার্বিক বিষয়টা বিবেচনা করে আমরা 3 লাখ টাকা জরিমানা করেছি। আমরা দীর্ঘ সময় আসলে হাসপাতালের বিভিন্ন জায়গা আমরা দেখেছি, দেখে আমরা কিছু বিষয় আমাদের কাছে একটু অ্যানোমালি ধরা পড়েছে। আমরা সেই সমস্ত বিষয় আমলে নিয়ে আমরা নিরাপদ খাদ্য আইন অনুযায়ী 2 লক্ষ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী 1 লক্ষ টাকা, মোট 3 লক্ষ টাকা আমরা জরিমানা দণ্ড আরোপ করেছি। সেই টাকাটা ওনারা তাৎক্ষণিকভাবে আমাদের পরিশোধ করে। এত অনিয়মের পরও কেন এতদিন ব্যবস্থা নেয়নি স্বাস্থ্য অধিদপ্তর? এমন প্রশ্নের সদুত্তর দিতে পারেননি সংস্থাটির সহকারী পরিচালক। জনবলের ঘাটতির কারণে আপনারা তদারকি করতে পারেন না, তাহলে এই দায় কে নেবে? হাসপাতাল নেবেন, আপনারা নেবেন? এটা আসলে এটার ব্যাপারে যদি কিছু কথা বলতে হয়, এটার ব্যাপারে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে আপনাদের সঙ্গে কথা। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা শেষ করে দিই। হাসপাতালের ইমারত নির্মাণ ত্রুটি সহ আরও কিছু অভিযোগ খতিয়ে দেখার কথা জানান সিটি কর্পোরেশনের এই কর্মকর্তা। আমাদের এখানে যিনি আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আছেন, যিনি দেখেন, তার সাথে আমরা আলোচনা করব, করে জানাবো। এদিকে সাংবাদিকদের সাথে দুর্ব্যবহারের জন্য রবিবার সকালে দুঃখ প্রকাশ করে 8 দিন কর্তৃপক্ষ। তারপরও সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন হাসপাতাল স্টাফরা। এর আগে যমজ 2 শিশু সন্তান হারানো নাজমা বেগমের বাসায় যান স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, যমজ 2 শিশুর শারীরিক অবস্থার অবনতির কথা জানানো হলেও খোঁজ নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে রাষ্ট্রীয় বাহিনীর উপর হামলা চালিয়ে রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার মতো দুঃসাহস দেখানো সন্ত্রাসীদের নির্মূলের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসমুক্ত করে সেখানে জেলা কারাগার স্থানান্তর ও পুলিশ একাডেমি সহ সরকারি বিভিন্ন স্থাপনা নির্মাণের উদ্যোগের কথাও জানান তিনি। চট্টগ্রাম থেকে শাহিদা পিয়ার রিপোর্টে বিস্তারিত। সন্ত্রাসের জনপদ নামে পরিচিত চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ঘিরে এবার কঠোর অবস্থানে সরকার। আইন শৃঙ্খলা বাহিনীকে পরোয়া না করা সন্ত্রাসের অভয়ারণ্য সেই জঙ্গল সলিমপুর পরিদর্শনে যান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। রাষ্ট্রীয় বাহিনীর উপর হামলা চালিয়ে রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার মতো দুঃসাহস দেখানো সন্ত্রাসীদের কঠোর হস্তে দমনের হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, তাদের সর্বশেষ আস্তানাও নির্মূল করা হবে, চিহ্নিত করা হবে কাদের আশ্রয় রয়েছে এসব সন্ত্রাসী। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে আইন শৃঙ্খলা বাহিনী সহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠকের পর এই হুঁশিয়ারি দেন তিনি। এর আগে সকালে জঙ্গল সলিমপুর পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এখানে যে সিসিটিভি ক্যামেরা বসিয়ে বিভিন্ন পাহারাদার বসিয়ে যেভাবে এলাকাগুলো তারা নিয়ন্ত্রণে রেখেছিল সেগুলো ভেঙে দেওয়া হয়েছে। কিন্তু আমরা অবাক হয়ে গেলাম যে রাষ্ট্রের বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণা করার মতো সন্ত্রাসীদের দুঃসাহস কিভাবে হলো। তারা এই রাস্তা কেটে ভেকু নিয়ে এসে বুলডোজার নিয়ে এসে
এরা এবার আন্ডার কনস্ট্রাকশন ক্যাম্প ভেঙে দেওয়ার সাহসটা থেকে পায়, তাদের সাথে কারা জড়িত, এই জায়গার জমি দখলের সাথে কারা জড়িত, এগুলো আমরা এখন ফাইন্ড আউট করেছি। আলীনগর, জঙ্গল সলিমপুর, এই জায়গাটা আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসীদের এলাকা থাকবে না, অভয়ারণ্য থাকবে না। এর আশেপাশে দুইটা পাহাড় টিলা শ্রেণী আছে, একটা হচ্ছে বেতুয়া আর একটা চা বাগান। এই এরিয়াতেও সন্ত্রাসীদের আনাগোনা আছে বলে আমরা জানতে পেরেছি, এখান থেকেও তাদেরকে উচ্ছেদ করা হবে। পরিদর্শন শেষে জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসমুক্ত করে সেখানে জেলা কারাগার স্থানান্তর ও পুলিশ একাডেমি সহ সরকারি বিভিন্ন স্থাপনা নির্মাণের উদ্যোগের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, এখানে বসবাসকারীদের উচ্ছেদের পরিবর্তে করা হবে পুনর্বাসন। সারা দেশে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও জুয়ার বিরুদ্ধে যৌথ অভিযান চালানো হবে বলেও জানান মন্ত্রী। এখানে যারা বাসিন্দা যে কোনোভাবেই হোক তারা এখানে আশ্রয় নিয়েছিল, তাদের জন্য আমরা পুনর্বাসনের ব্যবস্থা করব এবং তাদেরকে কাউকেই উচ্ছেদ করা হবে না। আমরা এখানে সরকারি যে সমস্ত স্থাপনা করতে চাই, যে সমস্ত একাডেমি করতে চাই, সেগুলোর জন্য জায়গা নির্ধারণ করার জন্য আমরা আজকে ম্যাপ নিয়ে সমস্ত ডিপার্টমেন্টাল হেডদের সাথে আলোচনা করেছি। গত 24 মে জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীরা যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা করে। এর আগে সন্ত্রাসী ধরতে গিয়ে সন্ত্রাসীদের সশস্ত্র হামলায় প্রাণ হারান র্যাবের এক কর্মকর্তা। শাহেদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। জামায়াত নেতারা পরিকল্পিতভাবে সরকারের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যাচার ও কুৎসা রটাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে জাতীয় প্রেস ক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাসাস আয়োজিত আলোচনা সভায় তিনি আরও অভিযোগ করেন দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজিতে লিপ্ত জামায়াত নেতারা নিজেদের অপকর্ম ঢাকতে দলটি ধর্মের অপব্যবহার করছে বলেও দাবি করেছেন বিএনপির এই নেতা। মিথ্যাচার না করে সরকারের বিরুদ্ধে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়েছেন রুহুল কবির রিজভী। বিভিন্ন রাজনৈতিক দল রাজনৈতিক তৎপরতা করছেন, এখন গণতন্ত্র ফিরে এসছে, গণতন্ত্রের আবহ আছে, ভয় নেই গুম খুনের, ভয় নেই ক্রসফায়ারের, ভয় নেই মিথ্যা মামলার। সবাই কথা বলছেন, কিন্তু আমি বারবার বলেছি, কথা বলুন, জোরালো কথা বলুন, সরকারের বিরুদ্ধে কথা বলুন, প্রতিবাদ করুন, কিন্তু কুৎসা রটাবেন না, মিথ্যাচার করবেন না। ৭১-এর জামাত আর এখনকার জামাতের মধ্যে পার্থক্য আছে। ৭১-এর জামাত হানাদার বাহিনীর সাথে আঁতাত করে এদেশেরই মানুষের উপর যখন জুলুম, নির্যাতন, হত্যা, খুন হচ্ছিল সেটাকে সমর্থন করেছে। আর এখনকার জামাত হচ্ছে অপপ্রচার, মিথ্যাচার, নানা ধরনের অপকর্মের সাথে জড়িত। এই দুইটা পার্থক্য। জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ও জামায়াতের নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ তাহের অভিযোগ করেছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। কুমিল্লার ১৪ গ্রাম উপজেলা জামায়াত আয়োজিত ঈদ ও পুনর্মিলনী গণসংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। ডক্টর তাহের বলেন, শিশু হত্যা, ধর্ষণ সহ বিভিন্ন অপরাধমূলক ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে, যা কোনোভাবেই কাম্য নয়। এসব ঘটনার সঙ্গে সরকারি দলের লোকজন জড়িত বলেই আইন শৃঙ্খলা বাহিনী অনেক ক্ষেত্রে কঠোর পদক্ষেপ নিতে পারছে না বলে অভিযোগ তার। সংসদে বিষয়টি তুলে ধরবেন বলে জানান তিনি। দ্রুত এসব সমস্যা চিহ্নিত করে কার্যকর সমাধানের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান জামায়াতের এই নেতা। রাজধানীর পল্লবীতে শিশু রামেসা ধর্ষণ এবং হত্যা মামলায় 2 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন কাল। এরই মধ্যে নৃশংস এই হত্যাকাণ্ডে দায়ের করা মামলার প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। পরে 1 জুন অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে। একই দিন এই মামলার বিচার শুরু হবার কথাও রয়েছে। এর আগে নৃশংস এই ঘটনায় 5 দিনের মধ্যেই আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এই মামলার তদন্ত কর্মকর্তা জানান, আসামের সোহেল রানার বিরুদ্ধে সরাসরি ধর্ষণ এবং হত্যার অভিযোগ এবং তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে এই হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। গত 23 মে পল্লবীতে মিল্লাত ক্যাম্পের কাছে 11 নম্বর সেকশনের বি ব্লকের একটি ফ্ল্যাট থেকে শিশু রামেসার মরদেহ উদ্ধার করে পুলিশ। এদিকে রামেসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামিদের সর্বোচ্চ সাজা চাইবে সরকার, জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের চেক বিতরণ অনুষ্ঠানকালে এই কথা বলেন আইনমন্ত্রী। সংবিধান সংশোধন কমিটিতে এখনো বিরোধী দল কোনো নাম দেয়নি, এর অপেক্ষায় রয়েছে সরকার। এছাড়া মানবাধিকার কমিশন ও গুম কমিশনে আইন বিষয়ে যে সুপারিশ এসেছে সেগুলো যাচাই বাছাই চলছে বলেও জানান আইনমন্ত্রী। সরকারের হাতে যতটুকু সময়
যতটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতা সরকার প্রয়োগ করেছেন। আমি বলেছিলাম 1 সপ্তাহের মধ্যে চার্জশিট হবে, আলহামদুলিল্লাহ আমরা 1 সপ্তাহের মধ্যে চার্জশিট দিতে পেরেছি সঠিকভাবে। বাকিটা আদালতের কাজ, আদালতকে আমরা সহযোগিতা করব। আদালত চার্জশিট পাওয়ার পরেই আগামীকাল কোর্ট খুলবে, আদালত খুলবে, সেখানে প্রথম দিনেই এই মামলাটার গুরুত্ব বিবেচনা করে শুনানির জন্য রেখেছেন। দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি আছে, সেই বিবেচনায় আমাদের যে সর্বোচ্চ শাস্তি, আমরা মনে করি আদালত এই বিষয়টা বিবেচনায় নেবেন। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম এবং কর্মময় জীবনের অবদান নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে পৌঁছে দিতে হবে। তিনি বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের ভূমিকা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপি জাপান শাখার উদ্যোগে টোকিওতে আয়োজিত আলোচনা সভা এবং দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইশরাক হোসেন। তিনি আরও বলেন, গণতন্ত্র, মানবাধিকার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন তার সহধর্মিণী ব্যারিস্টার নুসরাত খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি জাপান শাখার সভাপতি মীর রেজাউল করিম রেজা। বছরের যে জঞ্জাল, সেই জঞ্জাল নিয়ে আমাদেরকে কাজ করতে হচ্ছে এবং সেই জঞ্জাল পরিষ্কার করতেও আমাদেরকে কিছুটা সময় লাগবে, এটাই স্বাভাবিক। আপনারা, আমরা যারা বিএনপির নেতা কর্মীরা রয়েছি, আমরা তো শহীদ জিয়ার আদর্শকে ধারণ করি, বাংলাদেশ জাতীয়তাবাদকে ধারণ করে আগামী দিনে আমরা রাজনীতি করে দেশকে গড়ে তুলতে চাই। তারেক রহমান সাহেব তার বাবার মতন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে লক্ষ্য রেখেছে এবং বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য যেই পরিকল্পনা উনি করেছে এবং যেই কাজগুলো উনি সামনের দিকে করবে, এটাতে ইনশাআল্লাহ যারা দেশে আছেন এবং বাংলাদেশের বাইরে যারা আপনাদের মতো মানুষ আছে, সবার জন্য ইনশাআল্লাহ আগামী দিনের জন্য অনেক ভালো কিছু করবে। ঈদের ছুটিতেও রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে হাম রোগীর চাপ বেড়েছে। হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা। টানা জ্বর, বমি সহ নানা উপসর্গ নিয়ে হাম আক্রান্ত শত শত শিশু ভর্তি হচ্ছে হাসপাতালে। সন্তানের অসুস্থতার কারণে স্বজনদের ঈদটাও কেটেছে হাসপাতালে। এদিকে গত 24 ঘন্টায় হাম উপসর্গে 2 শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছে 1377 জন। মুগদা হাসপাতাল ঘুরে এসে আরো জানাচ্ছেন সৈকত সাদিক। কারো বয়স 5 বছরের বেশি, কারো 5 বছরের কম। টানা কয়েকদিনের জ্বর, বমি, পাতলা পায়খানা, সারা শরীরে লালচে দাগ, এমন নানা উপসর্গ দেখা দেয় সন্তানকে নিয়ে ছুটে এসেছেন স্বজনরা রাজধানীর মুগদা হাসপাতালে। রবিবার এই হাসপাতালে ভর্তি রয়েছে 55 জন হামে আক্রান্ত শিশু। যে ঈদের আগের থেকে ধরে এখন পর্যন্ত মানে কি পেরেশানিতে আছে, কিন্তু জ্বর কোনো নিবারণ নেই। ওষুধ খাওয়াইতাছি, মানে আনতাছি, কিছু বাইরেতে আনতাছি, কিছু আনতে দিতেছে। শিশু বিভাগ গেছে, এলা কইছে ডাইরেক্ট ঢাকা মহাকালী বা অথবা যে জায়গায় যেখানে হ্যাঁ হাম হয়েছে, হামে পরে আবার 4টে চিকিৎসা হইলে করাইছি, মানে আলট্রাসাউন্ড করাইছি, আবার কালকে 4টে আলট্রাসাউন্ড করার রিপোর্ট আনতে গেছে। ঢাকার ভেতরের হামে আক্রান্ত শিশুদের পাশাপাশি নারায়ণগঞ্জ সহ আশেপাশের জেলার রোগীরাও ভর্তি আছে এই হাসপাতালে। স্থানীয় হাসপাতাল, বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেয়ার পর সুস্থ না হওয়ায় বাধ্য হয়ে দ্বারস্থ হয় সরকারি হাসপাতালে। সন্তানদের চিকিৎসা ব্যয় বহন করতে বেগ পেতে হচ্ছে স্বজনদের। আসলে দুঃখজনক অবস্থা, কারণ একটা ছেলে বাসায় রেখে আইছি ছোট, তারপরে যে বাচ্চা নিয়ে এখানে কাটালাম, আর এটা তো ভাবতে পারি না যে আমাদের ঈদ এখানে করতে হবে। বাচ্চা নিয়ে ঈদের কেমন যাবে, অনেক খারাপ গেল আর কি। কুরবানি আমরা এখনো বাসা যেতে পারিনি, এটাই তো অনেক। চিকিৎসকরাও জানান, ঈদের ছুটিতে শহর থেকে অনেক লোক চলে যাওয়ার পরেও হাসপাতালে হামের রোগীর চাপ কমছে না। ঈদের মধ্যে দেখা যাচ্ছে যে হামের রোগী বেশি আসছে, আমাদের নর্মাল রোগীদের চেয়ে হামের রোগীর পরিমাণই বেশি। দেখা 60% পেশেন্ট হামের পেশেন্টগুলো আসছে এবং তাদের বেশিরভাগই জ্বর, পাতলা পায়খানা, তারপরে শ্বাসকষ্ট, সাথে অবশ্য হামের উপসর্গগুলো আছে। এরকম পেশেন্টগুলো আসলে আমরা বেশি পাচ্ছি। এই গরমে পানিবাহিত রোগের হাত থেকে রক্ষা পেতে শিশুদের তরল জাতীয় খাবার খাওয়ানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা।
সারা দেশে কোরবানির পশুর কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা এবছর প্রায় 100% অর্জিত হতে পারে বলে জানিয়েছে ট্যানারি অ্যাসোসিয়েশন। তবে লক্ষ্যমাত্রা পূরণ হলেও এই সম্ভাবনাময় শিল্পকে এগিয়ে নিতে সরকারের বড় ধরনের নীতিগত সহায়তার বিকল্প নেই। একই সঙ্গে বিশ্ববাজারে চামড়া শিল্পের অবস্থান শক্তিশালী করতে শিল্পনগরীর প্রধান সংকট সিইটিপি বা বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নেও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রিপোর্ট করছেন শুভ মাহফুজ। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সংগৃহীত প্রায় 5.5 লাখ পিস কাঁচা চামড়া সাভারের চামড়া শিল্পনগরীতে সংরক্ষণ করা হয়েছে, আর প্রায় 1 লাখ পিস সংরক্ষণ করা হয়েছে লালবাগের পোস্তায়। কোরবানির দিন আবহাওয়া ভালো থাকায় এবার চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা প্রায় 100% অর্জিত হওয়ার আভাস দিয়েছেন ট্যানারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। চামড়া সংগ্রহ আশানুরূপ হলেও এ খাতের দীর্ঘমেয়াদী সংকট দূর করতে সরকারের সঠিক পরিকল্পনা প্রয়োজন বলে মনে করেন তিনি। ঈদের দিন একটা চমৎকার ওয়েদার ছিল, যেটা চামড়া সংগ্রহের অনুকূলে ছিল। তারপরে সরকারি ব্যবস্থাপনা এগুলো খুবই ভালো ছিল, যেমন ঢাকার বাইরের চামড়া প্রবেশ করতে দেওয়া হয় না এবং মাদ্রাসাগুলোতে লবণের ব্যবস্থা করা হয়েছে। মাদ্রাসাগুলো যার যার অবস্থান থেকে চামড়া দিয়ে তারা সংরক্ষণ করেছে। আমরা পুরো বাংলাদেশে যতটুকু খোঁজ খবর নিয়ে দেখেছি, যেটা আমাদের লক্ষ্যমাত্রা ছিল গরু, ছাগল, মহিষ, ভেড়া মিলিয়ে প্রায় 1 কোটি পিস চামড়া আমরা সংগ্রহ করব। আমরা আশা করি আমাদের যে লক্ষ্যমাত্রা সেটা অর্জন হবে। তৈরি পোশাকের পর দেশের অন্যতম প্রধান এই শিল্প খাতকে সঠিক লক্ষ্যমাত্রা পৌঁছাতে বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে সরকারের সহযোগিতা প্রয়োজন বলেও মনে করেন বিটিএর সাধারণ সম্পাদক। মূলত এই সেক্টরকে রক্ষা করতে হলে সেখানে সিইটিপি, বর্জ্য ব্যবস্থাপনা এইগুলো আমরা যদি এখানে কাজ না করি, তাহলে আমরা যথাযথ চামড়ার মূল্য পাবো না এবং চামড়া সেক্টরের যেই দুরবস্থা এখান থেকে আমরা উঠে আসতে পারবো না। আমরা আশা করি যদি এই সেক্টরে যে সমস্যাগুলো আছে অত বৃহৎ কোনো সমস্যা না, এই সমস্যাগুলো যদি সমাধান করা হয় এখান থেকে হয়তো বা 12 বিলিয়ন থেকে 15 বিলিয়ন এক্সপোর্ট করা এখান থেকে সম্ভব। বিলিয়ন ডলারের এই রপ্তানি খাতকে বাঁচাতে সরকারকে এখন থেকে উদ্যোগ নেয়ার আহ্বান খাত সংশ্লিষ্টদের। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। সারা দেশে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি কোরবানির পশুর চামড়া সংরক্ষণ করা হয়েছে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিকেলে সিলেট নগরীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভা শেষে কথা বলেন তিনি আরো বলেন, এবছর সারা দেশে 56 লাখের বেশি কোরবানির পশুর চামড়া সংরক্ষণ করা হয়েছে। এর মধ্যে সিলেটে সংরক্ষণ করা হয়েছে 85,000-এর বেশি চামড়া খাতের বিদ্যমান সমস্যা ও অনিশ্চয়তা দূর করতে সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথাও জানান খন্দকার আব্দুল মুক্তাদির। চামড়া অপচয় রোধে দেশের প্রতিটি বিভাগীয় শহরের আধুনিক জবাইখানা নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি। এ সময় এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিমান কার্গোর আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। হওয়ার কারণে চামড়া ব্যবসায়ীদের যে অনীহা, মাদ্রাসাগুলির মধ্যে যে একটা অনিশ্চয়তার দোলাচল, এইরকম একটা অনিশ্চিত পরিস্থিতির মধ্যে যে পরিমাণ চামড়া সংরক্ষণ হয়েছে, কোরবানির পশুর বর্জ্য 100% অপসারণের দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। দুপুরে নগর ভবনে কোরবানির পশুর বর্জ্য অপসারণ নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, এবারের ঈদে 36,086 টন বর্জ্য অপসারণ করা হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। ডিএসসিসির প্রশাসক জানিয়েছেন, নাগরিক সেবা এবং বর্জ্য অপসারণ নিয়ে কোনো অবহেলা করলে বরদাস্ত করা হবে না। 11টি হাটের বর্জ্য অপসারণের কাজ শেষ পর্যায়ে। হাটের বর্জ্য শর্ত অনুযায়ী ইজারাদাররা অপসারণ করেনি, সিটি কর্পোরেশনকেই করতে হয়েছে। যে সকল ইজারাদার শর্ত মানেননি তাদের জামানত বাজেয়াপ্ত এবং কালো তালিকাভুক্ত করা হবে। আগামী বছর জামানতের পরিমাণ বাড়ানো হবে বলেও জানিয়েছেন দক্ষিণের প্রশাসক। সেই অনুযায়ী আমাদের তদারকি টিম সার্বক্ষণিক মাঠে এখনো কাজ করছে। আপনাদের মাধ্যমে নগরবাসীকে জানাতে চাই, ডিএসসিসির কোথাও কোনো বর্জ্য জমে থাকতে দেখলে দয়া করে 0170990088 এবং 022223386014 জানান। আমরা সংবাদ পাওয়ার 1 থেকে 2 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ করব ইনশাআল্লাহ। তবে নগরবাসীর প্রতি অনুরোধ, দয়া করে যত্রতত্র ময়লা ফেলবেন না এবং অন্য কেউ ফেললে তাকে নিবৃত্ত করুন। ঈদুল আজহার ছুটি 6 দিন পেরিয়ে গেলেও রাজধানীতে ফেরেনি কর্মচাঞ্চল্য।
নগরীর প্রধান সড়কই শুধু নয়, অলিগলিও এখন অনেকটাই ফাঁকা। নেই চিরচেনা যানজট, কোলাহল অথবা গণপরিবহনে ওঠার ভিড়। অন্যদিকে যাত্রী খরায় নিত্যদিনের আয়ের অসঙ্গতিতে দুশ্চিন্তায় পরিবহন শ্রমিকরা। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে অনেকে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন, আবার কেউ কেউ এখনও বাড়িয়ে যাচ্ছে। সকালে কমলাপুর রেল স্টেশনে ছিল ফিরতি যাত্রীদের সরব উপস্থিতি। একই সঙ্গে ঢাকা থেকে দেশে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া ট্রেনগুলোতেও দেখা গেছে উল্লেখযোগ্য সংখ্যক যাত্রীর ভিড়। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ না থাকলেও ট্রেনের সময়সূচি বিপর্যয় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। অন্যদিকে ঈদ শেষে ফিরতি যাত্রায় তুলনামূলক কম ভিড় থাকায় স্বাচ্ছন্দ্যে ঢাকা ফিরতে পেরে স্বস্তির কথা জানিয়েছেন অনেকেই। এদিকে ঈদের সময়ের অতিরিক্ত ভিড় এড়াতে এখনও অনেকে ঢাকা ছেড়ে গ্রামের বাড়ির দিকে যাচ্ছেন। ভোগান্তিমুক্ত এবং আরামদায়ক যাত্রার জন্যই ঈদের পরের সময়টিকে বেছে নিয়েছেন বলে তারা জানিয়েছেন। ট্রেনটা আসার কথা ভোর 5টায়, এই ট্রেনটা আসছে এখন 8টা বাজে। শিডিউল বিপর্যয়ের কারণে জায়গায় জায়গায় থামতে হয়েছে। এখন মনে করেন যে 3 ঘন্টা 4 ঘন্টার জার্নি প্রায় 6.5 ঘন্টার উপরে লাগলো। বেশি ভাড়া ট্রেনে নেয় নাই বা একটু লেটে একটু আসলো আর কি। ঈদের সময় গেলে বেশি ঝামেলার জায়গা, এই জন্য এখানে যাইতে দিই। এখন ভোগান্তি কম, পরে যাওয়াই ভালো। ঈদের সময় তো অনেক লোকজন, ছাদে দাঁড়ানো অবস্থা খুব কঠিন। আমরা এইভাবে যাইতেছি, আরাম করে যাইতেছি। ঈদের তৃতীয় দিনেও বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভিড় করছে সাধারণ মানুষ। শহরের ব্যস্ততা, যান্ত্রিক জীবন থেকে কিছুটা সময়ের জন্য মুক্তি পেতে অনেকেই বেছে নিয়েছেন পুরন ঢাকার ঐতিহাসিক স্থাপনা আহসান মঞ্জিলকে। কেউ ঘুরে দেখছেন প্রাসাদের বিভিন্ন অংশ, কেউ আবার ছবি তুলে স্মরণীয় করে রাখছেন ঈদের আনন্দ। ওমর ফারুকের রিপোর্ট। গোলাপি প্রাসাদের গায়ে বিকেলের রোদ, সামনে মানুষের কোলাহল, ক্যামেরার ক্লিক আর শিশুদের উচ্ছ্বাস। ইতিহাস আর উৎসব যেন একসুতোয় গাথা হয়ে মিলেছে পুরান ঢাকার ঐতিহ্যের প্রতীক আহসান মঞ্জিলে। শহরের ব্যস্ততা আর যান্ত্রিক জীবন থেকে কিছুটা সময়ের জন্য মুক্তি পেতে অনেকেরই গন্তব্যে এখন ইতিহাসের এই নিঃশব্দ সাক্ষী। কেউ জানতে চাইছেন নবাবদের জীবনযাত্রার গল্প, কেউ আবার স্মৃতির ফ্রেমে বন্দী করছেন ঈদের ছুটির বিশেষ মুহূর্ত। তবে সবচেয়ে বেশি আনন্দ যেন শিশুদের। বিশাল প্রাসাদ, পুরনো নিদর্শন আর খোলা প্রাঙ্গণ তাদের কাছে যেন এক অন্যরকম আবিষ্কারের জগৎ। বাবা মায়ের হাত ধরে ইতিহাসের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি উপভোগ করছে ঈদের আনন্দ। আমি এখানে অনেক কিছু দেখছি, বসি, রাজার বসার খাবার টেবিল, তারপরে আরো অনেক কিছু বিভিন্ন ধরনের পেন্টিং দেখছি, বিভিন্ন ধরনের প্রতিফলক চিত্র, বিভিন্ন ধরনের পেন্টিং, এগুলো দেখলাম। এখানে এসে ঘুরলাম, ছবি তুললাম, অনেক কিছু দেখলাম, বিভিন্ন ভাস্কর্য, তারপর হচ্ছে রাজাদের বিভিন্ন জিনিসপত্র, তারপর আরো বিভিন্ন রুম। শুধু বিনোদন নয়, অনেকের কাছে এই ভ্রমণ ইতিহাস জানারও একটি সুযোগ। নবাব পরিবারের নানা স্মৃতি, পুরনো আসবাবপত্র আর ঐতিহ্যের নিদর্শন দেখতে দিনভর ভিড় করছে দর্শনার্থীরা। আমি আর্কিটেকচার স্টুডেন্ট, তো আমার এখানে এসে অনেক রিলেট করতে পারছি সবকিছুর সাথে, তো ভালো লাগছে। আহসান মঞ্জিলের কথা অনেকবার শুনেছি, এখানে কখনো আসার সৌভাগ্য হয় নাই, তাই এটা বোধহয় ইউটিউবে দেখছিলাম আর কি। দেখার পরে আমরা সবাই সপরিবারেই আসছি আর আমার ফ্রেন্ড সহ আসছি আহসান মঞ্জিল। এখানে আসা অনুভূতিটা ভালো ছিল অনেক। এই যে কদিন বন্ধ আছে ওদের উদ্দেশ্যে আর কি ঘোরাটা। ঈদ মানে আনন্দ ভাগাভাগি করে নেওয়া, আর সেই আনন্দ যখন ইতিহাসের ছোঁয়ায় রঙিন হয়ে ওঠে তখন তার আবেদন হয় আরও বেশি। তাই ছুটির দিনে পুরো সময় জুড়ে রাজধানীর অন্যতম ঐতিহ্যবাহী স্থাপনা আহসান মঞ্জিলে এমন প্রাণচাঞ্চল্য অব্যাহত থাকবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। রাজধানী রামপুরার শিশু শহীদ তামিম এবং শহীদ মোসলে উদ্দিনের কবর জিয়ারত করেছেন জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। রাজধানী রামপুরার শিশু শহীদ তামিম এবং শহীদ মোসলে উদ্দিনের কবর জিয়ারত শেষে তিনি জানান, জুলাই যোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে জামায়াত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন জাতির হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন তারা। পরে তিনি 2 জুলাই শহীদের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। তাদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এবার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট।
ভৈরবে ক্ষতিগ্রস্ত 724 জন কৃষককে বিনামূল্যে চাল ও নগদ টাকা বিতরণ করলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম। এবার বোরো মৌসুমে অতিবৃষ্টি অনাবৃষ্টিতে যেসব কৃষকের ফসল পানিতে নষ্ট হয়ে গেছে তাদের প্রত্যেককে 15 কেজি চাল ও নগদ 3000 টাকা করে বিতরণ করা হয়। উপজেলার 7টি ইউনিয়ন ও পৌরসভা এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের দেয়া হয় এসব সহায়তা। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা KM মামুনুর রশিদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে নরসিংদীতে দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়। পৌর শহরের সাটিরপাড়া শ্রম কল্যাণ কেন্দ্রের সামনে জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি শাহেন শাহ শানুর উদ্যোগে এই কর্মসূচি হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত হয়। এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায়ও দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে দুপুরে জেলা শহরের সঙ্গীতা মোড়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। ফেনীর ফুলগাজী উপজেলার 2 নম্বর মুন্সিরহাট ইউনিয়নের গতিয়া খাল থেকে সিলোনিয়া খাল পর্যন্ত 2 কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি কর্মসূচির আওতায় বাস্তবায়িত এই প্রকল্পের উদ্বোধন করেন ফেনী 1 আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু। খাল খননে প্রায় 51 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। নিজ নির্বাচনী এলাকার 216 জন যুবককে 3 মাসের প্রশিক্ষণ শেষে সম্পূর্ণ বিনামূল্যে বিদেশে পাঠানোর ঘোষণা দিয়েছেন শরীয়তপুর 2 আসনের সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ। রবিবার নড়িয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। এ সময় কিরণ বলেন, এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচিত যুবকদের তার ব্যক্তিগত খরচে প্রথম 3 মাসের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে তাদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। শুভরাত্রি।